যে তোমরা যোগ্য কাউকে চুজ করতে পারো না। মার্কেটে এত যোগ্য মানুষ আছে, তোমরা এডি বাদ দিয়া যদি এখানে একটা নষ্ট আম আছে। আমি কতবার বলবো যে আপনারা হচ্ছে টপ লেভেল, আমি আসলে আপনাদের উপরে ওঠার কোনো নাই, বিশ্বাস করেন। আমি উঠবো না, আমি বিশ্বাস করেন উঠবো না। আমি লাগলে নিচে একেবারে ডাউন থাকবো, আমি লাগলে ক্লাস কমাই দেবো, হ্যাঁ, কিন্তু আমি আসলে উঠবো না। কিন্তু শিক্ষার্থীদের ভিতরে এই জিনিসটা আসলে সৃষ্টি করো না ভাইয়া, তোমার কাছে আমার এটাই মনে হয়। তুমি যে 50 জন ফিট করছো, আমি ইচ্ছা করলে 200 জন ফিট করতে পারি, বুঝছো? তুমি যে লেভেলের খেলোয়াড়, পাক্কা খেলোয়াড়, ওই লেভেলের খেলা কিন্তু আমি খেলতে পারি, বুঝছো না? গ্রাম থেকে উঠছি, তাতে কি হয়েছে? কিন্তু আমি কিন্তু সেই লেভেলের খেলোয়াড়। রিফাত ভাইয়ের থেকে অনেক ভালো বুঝিয়ে বাহ, তো আমার থেকে যদি ভালো বুঝে তাহলে তুমি আমার কাছে আসছো কেন বাবা? হ্যাঁ বাবা, তুমি আমার কাছে আসছো কেন? আমার থেকে যদি অন্য কেউ ভালো বুঝে তুমি তার ক্লাস করো, তুমি আমার কাছে কি করতেছো? ভন্ডামি করতেছো না? ভন্ডামি করার জায়গা পাও না। রিফাত ভাইয়ের মুখের কথা কিন্তু খুব খারাপ কথা, আমি কিন্তু সাইসা দিই একেবারে। হ্যাঁ, তো তুমি তোমার পীর আছে, কোন পীর? তুমি একজনের নাম বলতে, আমি নামটা নিব না, সে অনেক ভালো বুঝায়, তাহলে তুমি তার কাছে যাও ভাইয়া, তুমি তার কাছে যাও। তুমি আমার কাছে কি করতেছো? রিফাত একাডেমিতে কি কাজ তোমার ভাইয়া? তুমি তার কাছে যাও, তোমার এখানে তো কোনো কাজ নাই ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তোমাকে কি সাইসা দিব? আমি তোমাকে সাইসা দিব বলো? আমি আসলে আমার মুডটাকে খারাপ করতে চাই না, বুঝো না? যে যার কাছে ভালো লাগে তার কাছে করবি। এই শোন, যার কাছে ভালো লাগবে তার কাছে করবি। এখানে এসে কমেন্টে বলার কি আছে? এখানে তোর কমেন্টে কেউ করতে বলছে? কমেন্ট করতে বলছে তোরে কেউ? হ্যাঁ, মানে আমার বুক থেকে মানে কন্ট্রোল, রিভার্ট কন্ট্রোল। রমজান মাস ভালো হয়ে গেছে, বুঝো না? আমি কিন্তু একটু তেরা টাইপের, আমি পড়াটা কিন্তু তেরা। আমি আজকে লাইভে বললাম, আমি প্রত্যেকের সামনে, তোমরা দেখতেছো ভালো, কিন্তু সহজ কথা ভাইয়া, তুমি আমার কাছে পড়তে আসছো, তুমি এখন কমেন্টে বলতেছো অমুকে ভালো পড়ে, অমুকে ভালো পড়ে, বাংলাদেশে অমুক টিচার ভালো পড়ে। তোর রিফাত ভাইয়ের কাছে কি ভাই? আমার কাছে কি? তুমি ভন্ডামি জায়গা পাও না? দালালি করতে আসছো এখানে, চামচা কোথাকার। নাহলে দালালি করতে আসছো, দালালি করতে আসছো এখানে, শ্রমের চামচা ভাই এখানে আসছো কেন? বুঝো নাই? আমি কিন্তু রিফাত কন্ট্রোল, প্লিজ রিফাত কন্ট্রোল দাও, বুঝো নাই? চাটাচাটি বাদ দাও, ঠিক আছে? যার কাছে ভালো বোঝো তার কাছে যাও। এখানে এসে কমেন্টে তোমাকে বারবার তোমার লেখার কোনো দরকার নেই, তুমি পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছ, যেহেতু পাবলিক, এই জন্য কিছু বলি নাই। ফেকেরই খুলা অন্য প্ল্যাটফর্মে এই যেটা কমেন্ট করছো না, ওই শালাই হইছে অন্য প্ল্যাটফর্মে মানে ঠিক করা শত শত ফেকে আছে ওদের। আইসা ওই দেখ আমার প্রত্যেকটা ভিডিও নিছে, এর চেয়ে অনেক ভালো পড়ায়, অমুকে ভালো পড়ায়, শালা তোরে ভালো পারে, তুই তার কাছে যা। তোর এখানে আসতে বলছে কে? বুঝো না? জিনিস তুই তার কাছে যা, এখানে কমেন্ট করতে আসছিস, এখানে দালালি করতে আসছিস। আমার মুখের ভাষা কিন্তু আমি আসলে বলতে পারতেছি না, এটা পাবলিক গ্রুপের জন্য, পাবলিক আমি কিন্তু ভিডিওটা কিন্তু করতেছি, লাইভটা নিচ্ছি, ঠিক আছে? তো এটাই কিন্তু আমি ঢক করে দিব। তুই অন্য প্ল্যাটফর্মে যদি চামচাগিরি করো, তোর টাক মাথায় তোর একেবারে নাইরা পেরে আছে চুল কামাইয়া, তারপর তোর টাকে তেল মেরা দিব। সেটা তেল মারতে আসছে এখানে, তোর টাকে আমি কিন্তু তেল একেবারে সুন্দর মতো করে ঘুষে দিব। তুই আমার চেনস নাই, এখানে সে তেল মারতেছে, তোর মাথা কামাইয়া তোর তেল আমি মাইজে দেবো, বুঝছস? তো এটাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, 85 ঘন্টার বিশেষ লাইভে 85 ঘন্টার বিশেষ ক্লাসে আজকে আমরা 1332 নম্বর প্রশ্ন সলভ করবো। 1332 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কি প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের জন্মসাল? নিচের কোনটি কাজী নজরুল ইসলামের জন্মসাল? এই প্রশ্নেই কিন্তু উত্তর কোনটা হবে ক্লু দেয়া আছে, কারণ এখানে লেখা আছে নিচের, তার মানে এই প্রশ্নের উত্তর অবশ্যই এটার নিচে আছে। সেটা হতে পারে এইদিকে অথবা এই পাশে, তার মানে এই প্রশ্নের উত্তর নিচে আছে, এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে। এখন আমরা দেখি যে নিচে আসলে কিভাবে উত্তর আছে। আচ্ছা, আমরা জানি যে সাদিক কাইমের বিয়ে হয়েছে 13 তারিখে, মে মাসের 13 তারিখে। মে মাসের 13 তারিখ মানে মে মাস কত নম্বর মাস? 5 নম্বর মাস। তাহলে 13 আর 5 যোগ করলে কত হয়? 13 আর 5 যোগ করলে হয় 18। তার মানে এটা অবশ্যই কাজী নজরুল ইসলামের জন্মসাল, শুরুতে 18 থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 18 আছে, এখানে 18 আছে, এখানে 18 আছে, এখানে 18 আছে, তার মানে চারটার যে কোনো একটা উত্তর হবে। এরপরে তাহলে আমরা 18 পাইলাম। এবার আমরা দেখতেছি যে কাজী নজরুল ইসলামের জন্মসাল চাইছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখকের নাম কি? নজরুল। লেখকের নাম কি? নজরুল মানে এখানে দন্তান্ন দিয়ে লেখা আছে, তার মানে এখানে প্রথমে যে 18 আমরা পাইলাম, পরে যে দুইটা আছে তার মধ্যে অবশ্যই দন্তান্ন দিয়ে লেখা আছে, এরকম একটা নম্বর আমার কিন্তু উত্তর হবে, দন্তান্ন দিয়ে লেখা আছে। এখন আমরা এই ক্লাসটা নিচ্ছি কিসে? আমরা এই ক্লাসটা কিন্তু তোমাদের নিচ্ছি অনলাইনে। তার মানে খেয়াল করতে হবে কোন লাইনে দন্তান্ন দিয়ে বর্ণ লেখা আছে, কোন লাইনে? এই লাইনে দন্তান্ন দিয়ে আসলে নম্বর নাই, এই লাইনে নাই, এই লাইনে আমরা দেখতে পাচ্ছি দন্তান্ন দিয়ে এখানে 9 লেখা আছে। তার মানে কাজী নজরুল ইসলামের জন্মসাল কত তারিখে? 1899 সাল। এর থেকে গন্ডগোল চলতেছে ভাই, আর এদিকে আমরা এনজয় করতেছি, আমাদের তো কিছু না ভাই, আমরা পড়াই বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলো সেটাই আসলে দোষটা তোমাদেরই, বুঝছো? যে তোমরা যোগ্য কাউকে চুজ করতে পারো না। মার্কেটে এত যোগ্য মানুষ আছে, তোমরা এরই বাদ দিয়া যদি এখানে একটা নষ্ট আম আছে এটার পিছে দৌড়াও, তাইলে তো এমন হবেই ভাই। ফিজিক্সের 50 ঘন্টার ওয়ান শট ক্লাসে আজকে চলো 14 নাম্বার প্রবলেমটা আমরা সলভ করি। তো কি বলছে প্রশ্ন দেখো, নিচের কোনটি বলের একক? কি দেখো, নিচের কোনটি বলের একক। এখন কি আছে দেখো, নিচে আমার কি আছে? নিচে অনেক কিছু আছে। নিচে অনেক কিছু থাকলে তো হবে না, ফিজিক্সের নিচে সবসময় থাকে হচ্ছে কেমিস্ট্রি। কি থাকে বলো? কেমিস্ট্রি। এখন কেমিস্ট্রিতে আমরা এই ধরনের 14, 15 নাম্বার কোথায় দেখছি বলো তো? দেখছি পর্যায় সারণীতে। কোথায় দেখছি বলো তো? পর্যায় সারণীতে। এখন পর্যায় সারণীতে 14 নাম্বার মৌল কি আছে বলতে পারবা? সিলিকন আছে। কি আছে? সিলিকন আছে। এখন এখানেও প্রশ্ন হচ্ছে আমার 14 নাম্বার, আর পর্যায় সারণীর মৌলের পারমাণবিক সংখ্যা 14 কোনটা? সিলিকন। তো সিলিকনকে প্রকাশ করা হয় কি দিয়ে বলতে পারবে? SI দিয়ে। আর SI দিয়ে কি হয় জানো? SI দিয়ে হয় সিঙ্গেল। আর সিঙ্গেলকে জানো? সিঙ্গেল হচ্ছে আমি।
তাহলে আমার নাম কি বলতে পারবে? আমার নাম হচ্ছে নওফা। তাহলে সব সময় নামের প্রথম অক্ষর কি হয়? বড় হাতের হয়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে যেহেতু সিঙ্গেল হলাম আমি, তার মানে আমার নাম নওফা, নওফার প্রথম অক্ষর কি? বড় হাতের এন, মানে ক্যাপিটাল লেটার এন। তার মানে আমাদের বলের একক কোনটা হবে? এন। ধন্যবাদ। 500 ঘন্টার ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ফিজিক্স ক্লাসে আমরা কেমিস্ট্রির একটা প্রবলেম সলভ করব। ভালো করে দেখো, নিচের কোনটি দ্বারা মোল সংখ্যা বোঝায়? কি বলছে ভাইয়া? এখানে কি বলছে? মোল সংখ্যা বলছে। মোল সংখ্যা, এটা কিন্তু একটু ডিফারেন্স আছে, এটা একটু ডিফারেন্স আছে। দেখো, মোল সংখ্যা যখন বলবে নিচের কোনটি দ্বারা মোল সংখ্যা বোঝাচ্ছে। এখন দেখো, আমরা যদিও ফিজিক্সের ক্লাসে আছি, কিন্তু প্রশ্নটা কিসের? কেমিস্ট্রির প্রশ্ন। তো আমাদেরকে কিন্তু এই জন্য কেমিস্ট্রি একটু সাহায্য নিতে হবে। এখন কেমিস্ট্রিতে আমরা যদি একটু চিন্তা করো, দেখো ভাইয়া, এই মোল সংখ্যাটা কত নাম্বারে আছে? 117 নাম্বার কোশ্চেনে আছে, ঠিক আছে? যদিও তোমাদের ফিজিক্সে বা কেমিস্ট্রিতে 25টা কোশ্চেনে আসবে, বাট 117 এটা নিয়ে, কারণ এটা একটু ডিফারেন্স আছে। 117 নাম্বার মৌলটা কি বলতো? কেমিস্ট্রিতে 117 নম্বর মৌলটা হচ্ছে টিএস। এখন তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া টিএস মানে কি? বিশ্বাস করো, এটা না আমি জানি, না আমার বাবা জানে, না আমার বাবার বাবা। এই টিএস মানেটা তোমাকে বুঝতে হবে, যেটা কেমিস্ট্রি বইতে নেই, যেটা তোমাকে একটু বুঝতে হবে, কারণ এটা ডিফারেন্স, তো এটা তোমাকে একটু বুঝতে হবে। টিএস মানে হচ্ছে কি? তীব্র সিঙ্গেল। টিএস মানে কি? তীব্র সিঙ্গেল। এখন তোমরা কি বলতে পারবে তীব্র সিঙ্গেলকে? তীব্র সিঙ্গেল হচ্ছে তোমাদের দেবাশিস দাদা। এখন দেখো, এই দেবাশিস দাদার সাথে কি কোনোভাবে মোল সংখ্যার কোনো সম্পর্ক আছে? না। কিন্তু দেবাশিস দাদা কি বলবে বলেন তো? দেবাশিস দাদা বলবে কি, এই দেবাশিস তো লাস্টের নামটা কি? লাস্টের নামটাকে সে হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? দেবাশিস হালদার কঙ্কন নামটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো তাহলে আমরা এই কঙ্কন নামটা যখন লিখে ফেলবো, দেখো KN তো দেখো, এই যে দেবাশিস যে কথা, কঙ্কনও কিন্তু একই কথা, মানে ওই যে ওই তীব্র সিঙ্গেল, দুজনে কিন্তু তীব্র সিঙ্গেল আসলে, কারণ দুজনে মানুষ এক। এই যে কঙ্কন, এখানে খেলাটা ভাইয়া, এখানে খেলাটা, এই লাস্টে দেখো এনটা একটু খেয়াল করো, এন মিলে যাচ্ছে, এই এন মানে হচ্ছে মূলত মোল সংখ্যা। এই যে দেখো ভাই, এটাই হবে। ঠিক ক্লিয়ার ভাই? এটা কিন্তু একটু ডিফারেন্স আছে, এটা তোমাকে এইভাবে একটু মনে রাখতে হবে। এটা তোমরা মনে রাখো, এটা আমি পরের অধ্যায়ে গিয়ে তোমাদেরকে বুঝাবো। 26 ঘন্টার ওয়ান শট ক্লাসটা কিভাবে 3 ঘন্টায় করা যায়, এটা নিয়ে কিন্তু আমার 6 ঘন্টার আরেকটা ভিডিও আছে। আমরা এখন আরেকটা প্রশ্ন জানবো। দেখো, এই প্রশ্নটা হলো 3430 নম্বর প্রশ্ন। রক্তের রং লাল হয় কি থাকার কারণে? ভাই, কে বলছে বায়োলজি মুখস্থ করতে হয়? তুমি বায়োলজি মুখস্থ করবে না, তুমি বুঝে কিন্তু মনে রাখতে পারবা। তাহলে 3430 নম্বর প্রশ্ন কি? রক্তের রং লাল হয় কি থাকার কারণে? একটু অপশনগুলো পড়ো। কি থাকে এর মধ্যে? আয়রন থাকতে পারে, অথবা রক্তের মধ্যে কেউ যদি লাল পানি খায়, তোমরা জানো দুষ্ট পানি, লাল পানি, এটা খাইলেও তার রক্তের রং লাল হয়ে যেতে পারে। অথবা কেউ কি করছে, একজন ব্যক্তিকে শুটিয়ে লাল করে দিয়েছে, এই শুটিয়ে লাল করে দেওয়ার কারণে রক্ত কি হয়ে যেতে পারে? লাল হয়ে যেতে পারে। আর একটা ঘ কোনটি নয়, তাহলে উত্তর কোনটা হবে? একটু চিন্তা করো তো। তুমি কিন্তু এখানে ভাই চিন্তা করে উত্তর দিতে পারো, মুখস্থ করার কিছু নাই, কারণ তুমি জানো রক্তের মধ্যে কি থাকে? আয়রন থাকে। তুমি দেখো তো, আয়রন মানে লোহা। তুমি তোমার বাড়ির আশেপাশে দেখছো কোনো লোহা যদি অনেক দিন ধরে মাটিতে পড়ে থাকে, তাহলে সেখানে কি ধরে? মরিচা ধরে। মরিচা, এই মরিচা পড়ার পরে মরিচার যে রং, এটা কি হয় বলতো? লাল হয়। তাহলে আমাদের রক্তে কি আছে বলতো? আমাদের রক্তে প্রচুর পরিমাণ আয়রন আছে। এই আয়রন যেহেতু রক্তে আছে, আবার রক্তের মধ্যে পানি আছে, তাহলে মনে করো এটা একটা আয়রন বা এটা একটা লোহার খন্ড, যেটা তোমার রক্তের মধ্যে আছে। এখন এই রক্তের মধ্যে থাকা পানি এই লোহার খন্ডের সাথে কি করবে? বিক্রিয়া করবে কি তৈরি করবে বলো? মরিচা তৈরি করবে। মরিচা, এই মরিচার রং কি নিশ্চয়ই জানো তোমরা সবাই, মুখস্থ করার কিছু নাই। ভাই, মরিচার রং কেমন হয়? লাল হয়। তাহলে এখান থেকে তুমি এখন বুঝতে পারছো ভাই কেন রক্তের রং লাল হয়। তাহলে এইভাবে তোমার বায়োলজিটা কিন্তু বুঝে পড়তে হবে, বুঝছো? আর বুঝে যদি পড়ো, আমার ক্লাসটা নিয়মিত করো, তুমি 100% কমন পাবা। আর 26 ঘন্টার যে ওয়ান শট ক্লাসটা আছে, সেটা কিন্তু অবশ্যই করবা। হ্যাঁ, 26 ঘন্টার ওয়ান শট ক্লাসটা কিভাবে 3 ঘন্টায় করা যায়, এটা নিয়ে কিন্তু আমার 6 ঘন্টার আরেকটা ভিডিও আছে, তো ওইটাও তোমরা দেখে নিবা। তো দেখো ভাইয়া, এখন আমরা আলোচনা করবো। দেখো, এখন আমরা 3429 নাম্বার যে প্রশ্নটা, এটা আলোচনা করবো। আজকের এই 3400 প্রশ্নের মধ্যে তুমি কিন্তু 25টা প্রশ্ন মাস্ট কমন পাবা পরীক্ষা। এখান থেকে 25 তুমি পাবাই, তুমি লিখে নাও। এই যে একটা অধ্যায় থেকে মাত্র আমরা 3400 কোশ্চেন প্র্যাকটিস করছি, এখান থেকে তুমি কিন্তু 25টা প্রশ্ন পাবা, এটা লিখে নাও। এবং লিখে নেওয়ার পরে যখন কমন আসবে, তখন কিন্তু এই ভিডিও দিয়ে তোমরা ওই অনেক সিগমা ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়বা। তাহলে দেখো, আসলে এই প্রশ্নটা আমরা একটু দেখি। প্রশ্নটা দেখো, নিউক্লিয়াসের নিচের কোনটি থাকে? ভাইয়া তুমি চিন্তা করো, ভাইয়া তুমি পারবা, এটা অনেক সহজ, তুমি এটা পারবা 100%। তাহলে প্রশ্নটা কি? নিউক্লিয়াসের নিচের কোনটি থাকে? নিউক্লিয়াসের নিচের কোনটি থাকবে? তাহলে ভাইয়া উত্তর কি হবে বলো? উত্তর হবে প্রোটন। উত্তর হবে কি? নিউক্লিয়াসের নিচের কোনটি থাকে? উত্তর হবে কি? প্রোটন। এটা মুখস্থ করে নাও, এটা কিন্তু পরীক্ষা থাকবেই। তাহলে আমরা মুখস্থ করে নিলাম, নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে। বাকি অপশনগুলো আমরা একটু দেখে অ্যানালাইসিস করে। ইলেকট্রন, নিউট্রন, ক্রোমোজোম। দেখো ভাই, আমরা যে 3429 নম্বর প্রশ্নটা করছিলাম, নিউক্লিয়াসের নিচের কোনটি থাকে, তাহলে উত্তর কি হবে বলতো? উত্তর কিন্তু প্রোটন হবে না। কি কারণে হবে না বলতো? তুমি কিন্তু জানো না যে এটা বায়োলজির নিউক্লিয়াস নাকি কেমিস্ট্রির নিউক্লিয়াস। এইটার উত্তর কিন্তু হবে ক্রোমোজোম। জিনিসটা দেখো, তাহলে উত্তর কি হবে? ক্রোমোজোম হবে। কেন? কারণ আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলতো? এই যে মুখস্থ করার কিছু নাই, তুমি যদি বুঝে মনে রাখো, তাহলে তোমার জন্য মনে রাখা কিন্তু খুব সহজ, তুমি একদম টেকনিক্যালি মনে রাখতে পারবা। তুমি কেমিস্ট্রিতে কি পড়ছো ভাই? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের কেন্দ্রের মধ্যে কি থাকে বলো? নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রন একদম নিউক্লিয়াসে আছে। বাইরের দিকে কারা আছে বলো? বাইরের দিকে কারা আছে? ইলেকট্রনগুলো আছে, তাই না? কিন্তু তুমি পড়ছো যে ইলেকট্রনগুলো কিভাবে থাকে? জোড়ায় থাকে। তাহলে ইলেকট্রনগুলো কিভাবে থাকে? জোড়ায় থাকে। হ্যাঁ, তাহলে জোড়া বা জোর। এখন এই জোরটা যেহেতু একটার পর একটা থাকে, তাহলে আমরা কি বলবো? ক্রোমোজোর। তাহলে তুমি ইলেকট্রনগুলো কিভাবে থাকে যদি আরেকটু ভালো করে লিখো, তাহলে কি লিখবা ভাই? এটা ক্রোমোজোর আকারে থাকে, ক্রোমোজোর। এখন উত্তরটা তুমি কিভাবে এই প্রশ্ন থেকে বের করবে? দেখো, ক্রোমোজোর। তাহলে এইখানে তুমি দেখো প্রশ্নের নাম্বারটার দিকে তাকাইতে হবে। দেখো, এটা হলো 3429 নম্বর প্রশ্ন। তাহলে 29 নাম্বার বাংলার যে বর্ণমালা, অর্থাৎ 29তম বর্ণমালা, তার নাম কি বলতো? ম। তাহলে বাংলার 29তম বর্ণমালাটা হলো ম। তাহলে এই ক্ষেত্রে তোমার ক্রোমোজোর, অর্থাৎ এই যে লাস্টের যে অক্ষর, এটা বাদ যাবে। তাহলে এখানে গিয়ে যেহেতু এটা 3429 নম্বর প্রশ্ন, আর 29 নম্বর বর্ণমালা ব্যঞ্জন বর্ণ হলো ম, তাহলে এখানে কি হবে বলতো? ক্রোমোজোম হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে বলো? ক্রোমোজোম। আশা করি সবাই পারছো। তাহলে এইটার উত্তর হবে ক্রোমোজোম। তুমি এইভাবে মোটামুটি যদি চিন্তা করে শিখো, ভালোভাবে পরিশ্রম করো, আমার ক্লাসগুলো নিয়মিত করো, আমি ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিচ্ছি তুমি ইন্টার পরীক্ষা, এসএসসি পরীক্ষা সবগুলোতেই কনফিডেন্সের সাথে ফেল করবা ইনশাআল্লাহ।